কাল দেশে আসছেন টাইগার হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। ভারত সিরিজের দল ঘোষণা এ সপ্তাহেই। আজও মিরপুরে টি-20 দলের ক্রিকেটারদের অনুশীলন। সফর সামনে রেখে আজও মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দু-এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে টেস্ট সিরিজের স্কোয়াড। এদিকে ছুটি শেষে কাল দেশে ফেরার কথা টাইগার হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের। এইসব বিষয়ে বিস্তারিত একেবারেই কেউ করেননি, মোটে 2 ক্রিকেটার করেছেন, সে খবর তো জানাবো। তবে এই মুহূর্তে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের আগ্রহ এবং ব্যস্ততা। জানেন যে ভারতের বিপক্ষে টেস্ট এবং যে টি-20 সিরিজ রয়েছে সেই সিরিজকে সামনে রেখে আজ বিকেলে কিংবা আগামীকাল বাংলাদেশের দল ঘোষণা হতে পারে। এবং আমরা যখন এই লাইভটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তার ঠিক আগ মুহূর্তে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছি তিনি একবার হন্তদন্ত হয়ে ঢুকেছেন, কারণ তারও আগে বিসিবির যিনি সভাপতি ফারুক আহমেদ তিনি ঢুকেছিলেন এবং যেই 3 নির্বাচকরা রয়েছেন অর্থাৎ লিপু, হান্নান এবং রাজ্জাকের যে নির্বাচক প্যানেল তারাও কিন্তু ঢুকেছেন এবং বিসিবির সভাপতির সঙ্গে তারা একটা বৈঠকে বসেছেন এবং এই বৈঠক থেকে আসলে চূড়ান্ত হবে বাংলাদেশ দলটা কেমন হবে। যতদূর আমরা জানতে পেরেছি পাকিস্তানের বিপক্ষে সবশেষ যে টেস্ট সেই দলটাই হয়তো বা অপরিবর্তিত থাকছে, কারণ 16 সদস্যের সেই দলে কিন্তু যেভাবে পারফর্ম করেছে বাংলাদেশ দল পরিবর্তনের খুব একটা সুযোগ নেই, খুব একটা ব্যবচ্ছেদেরও সুযোগ নেই। জানেন যে সব ঠিক থাকলে আগামীকাল চন্দ্রিকা হাথুরুসিংহে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আগামীকাল রাত 10টায় চান্ডি বাংলাদেশে আসছেন এবং তার অধীনেই কিন্তু 13 তারিখ বাংলাদেশ দলের যে অনুশীলন সেই অনুশীলন শুরু হবে। এবং সেই হিসেবে অর্থাৎ আমরা যদি 2-2 4 মেলাই তবে ভারত সিরিজেও কিন্তু চন্দ্রিকা হাথুরুসিংহে যে থাকছেন কিন্তু বলেই দেওয়া যায়। তবে এরপরও কিন্তু অনেক যদি কিন্তু রয়েছে, অর্থাৎ চন্দ্রিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা কথা হয়েছে। তবে সব কিছু নির্ভর করছে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতির দায়িত্বে আছেন ফারুক আহমেদের ওপর এবং তার যেই বোর্ড সেই বোর্ডের ওপর যে মিটিং চলছে সেই মিটিং শেষে বিসিবির যিনি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সব ঠিক থাকলে হয়তো বা আগামী 1 ঘন্টা 45 মিনিট পর অর্থাৎ 3টা। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজতে চারিদিক থেকে ভেসে আসে কলম্বিয়ান সমর্থকদের দুয়ো। বিতর্কিত পেনাল্টি নিয়ে স্কালোনির চোখে মুখে রাজ্যের হতাশা। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া শুধুই যে একটা ম্যাচ নয় তা বুঝতে আর কারো বাকি ছিল না। মেসিহীন আর্জেন্টিনার লক্ষ্য জয়রথ জারি রাখা, অন্যদিকে ঘরের মাঝে কোপা আমেরিকার ফাইনাল হারের প্রতিশোধের বীজ কলম্বিয়ানদের মনে। আগুন গরম ম্যাচ শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে। ম্যাচের 25 মিনিটে হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে এমি মার্তিনেজ দেয়াল ধসিয়ে দেয় মস্কেরা। এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধে এ যেন এক অন্য আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নরা রীতিমতো দিশেহারা। প্রথম 45 মিনিটে 55% বল দখলে রাখে স্বাগতিকরা। দুদল মিলে শট নেয় 12টা। কলম্বিয়ার 2টি শট অন টার্গেটে থাকলেও আর্জেন্টিনা নিতে পারেনি একটিও শট। বিরতির পরই শক্তি বাড়ায় আর্জেন্টিনা। নিকো গঞ্জালেজের গোলে সমতায় ফেরে টেবিল টপাররা। এরপরই ম্যাচে বাধে বিতর্ক। আর্জেন্টিনার বক্সে মোনোসকে ফাউল করেন ওতামেন্দি। রেফারি প্রথমে কর্ণপাত না করলেও VAR এর সিদ্ধান্তে পেনাল্টি আদায় করে নেয় কলম্বিয়া। এই যাত্রায় আর ত্রাতা হয়ে উঠতে পারেননি এমি মার্তিনেজ। আটকাতে পারেননি রদ্রিগেজের বুলেট শট। গোল করিয়ে এই ম্যাচের হিরো বনে যান এই সুপারস্টার। এ নিয়ে শেষ 8 ম্যাচে 10 গোলে অবদান রাখেন রদ্রিগেজ। ম্যাচের শেষ দিকে সুযোগ পেয়েও হারান লাউতারো মার্তিনেজ। এরপর আর ম্যাচে ফেরা হয়নি আর্জেন্টিনার। বিশ্ব চ্যাম্পিয়নদের 12 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে দেয় কলম্বিয়া। এবছর এটি আর্জেন্টিনার প্রথম হার। আর 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয়বার হারের মুখ দেখল আলবিসেলেস্তারা। কলম্বিয়ার মাটিতে হারল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, আর প্যারাগুয়ের কাছে পরাস্ত তাদেরই রাইভাল ব্রাজিল। 1 ম্যাচ জয়ের পর আবারও হারের বৃত্তে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্যারাগুয়ের বিপক্ষে বেঞ্চে রাখার কথা থাকলেও টানা জয়ের মিশনে রদ্রিগোর ভিনির পাশে এনরিককে রেখে পরিকল্পনা সাজান দরিবেল জুনিয়র। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও ম্যাচের 20 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় রদ্রিগোরা। বিরতির পর ম্যাচে চাপ বাড়ালেও দরিবেলের ভরসার মান রাখতে পারেননি এনরিক। পুরো ম্যাচে বলে টাচ করেন 11 বার, যার একটাও ছিল না গোল মুখে। কম যান না দলের আরেক সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। পুরো ম্যাচে বল টাচ করেছেন মোটে 37 বার। যদিও দু দলের পরিসংখ্যানে ব্রাজিলই এগিয়ে, তবে গোলের খেলায় বল দখল নয়, নাম তুলতে হয় স্কোর শিটে। শেষ পর্যন্ত আর ব্রাজিল পেরে ওঠেনি প্যারাগুয়ের সাথে। অতিরিক্ত আত্মবিশ্বাস ডুবিয়ে দিল দলটাকে।
টি-20 বিশ্বকাপ সরে যাওয়ার পর এবার নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে। অক্টোবরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ খেলতে ঢাকায় আসার কথা প্রোটিয়াদের, তবে নিরাপত্তা শঙ্কায় তারা বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিরিজটি গুরুতর সিদ্ধান্ত ছেড়ে দেয়নি বোর্ড। দক্ষিণ আফ্রিকা পরামর্শের পর আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। গেল 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। বিসিবি সভাপতির চেয়ারে পরিবর্তন সহ নড়ে গেছে অনেক ফেডারেশন প্রধানের জায়গা। নিরাপত্তার শঙ্কা ও বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ থেকে এরই মধ্যে সরে গেছে নারীদের টি-20 বিশ্বকাপও। দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অক্টোবরে বাংলাদেশ সফর নিয়ে। আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন এই সিরিজ নিয়ে আবারও ভাবতে হচ্ছে প্রোটিয়াদের। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে টাইগাররা। আগামী 19 সেপ্টেম্বর থেকে ভারত সফরে খেলবে আরও 2টি টেস্ট। এরপর আছে 3 ম্যাচের টি-20 সিরিজ। দেশে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের জন্য তৈরি হওয়ার কথা টাইগারদের। তার আগেই গণমাধ্যমে এলো এমন খবর। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে এককভাবে এখানে আসার সিদ্ধান্ত নিতে চায় না ক্রিকেট বোর্ড। এজন্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা ও পরামর্শ করবে তারা। চলতি সপ্তাহ শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দক্ষিণ আফ্রিকা। সিরিজটি গুরুত্বপূর্ণ হয় বাংলাদেশ সফরের সিদ্ধান্ত ক্রিকেটারদের উপর ছেড়ে দেয়নি সিএসএ, কারণ দলের বর্তমান ক্রিকেটারদের উপর ছেড়ে দিলে তারা নিরাপত্তা অজুহাতে আসতে চাইবে না। অনেকে ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠিত করতে চাইবেন। এই কারণে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে যৌথভাবে সিদ্ধান্ত নেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আসার কথা প্রোটিয়াদের, কিন্তু কঠিন পরিস্থিতিতে সিরিজটি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই জুয়া ও ম্যাচ ফিক্সিং এ জড়িত থাকায় 38 ফুটবলার ও 5 কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে চীন, যাদের মধ্যে রয়েছে চীনা লিগে খেলা দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের ফুটবলার সন জুন হো, যিনি 2022 বিশ্বকাপে 4 ম্যাচ খেলেছিলেন। চীন জাতীয় দলে খেলা জিন জিনগাদো ও গু চাও আছেন এই তালিকায়। চীনের ঘরোয়া ফুটবলে জুয়া ও ম্যাচ ফিক্সিং এর অভিযোগে 128 জনের বিরুদ্ধে 2 বছর ধরে চলা তদন্তের পর এমন শাস্তি ঘোষণা করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়। 120 ম্যাচ পাতানোর প্রমাণ মিলেছে, যেখানে জড়িত 41টি ক্লাব। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে দেশটির ক্রীড়াঙ্গনে দুর্নীতি বিরোধী অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। দেশ এখন উত্তাল এবং উত্তপ্ত। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে গেছে রাজপথে। দেশের নানা প্রান্তে নানা পেশার মানুষও এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছে। একটু দেরিতে হলেও অনেকগুলো ক্রিকেটারই কোটা আন্দোলন নিয়ে তাদের নিজস্ব প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, কিন্তু এই আন্দোলন নিয়ে একেবারেই নীরব সাকিব আল হাসান। তাই তো এবার সাকিব কানাডায় গিয়ে চরমভাবে অপমানিত হলেন কোটা কেন্দ্রিক ইস্যু নিয়ে। ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষে সাকিব আল হাসান যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে কেউ একজন বাংলাদেশি বলছিলেন, ভুয়া সাকিব কোটা নিয়ে কোনো কথা বলে না। সাকিব তার দিকে এগিয়ে যায় এবং